লোপ্পাই বল দিলে মমতা বন্দ্যোপাধ্যায় যে তেড়ে ব্যাগ চালাবেন সেটাই স্বাভাবিক কথা। কি হয়েছে, কিছুদিন আগে বিজেপির একটা মিটিং ছিল। এবার সেই মিটিংয়ে বিজেপির দায়িত্বপ্রাপ্ত যে কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন, যারা সেই মিটিংয়ে ছিলেন, নির্বাচন প্রভারী এবং সহপ্রভারী ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব, তারা বঙ্গ বিজেপির নেতৃত্ব, পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের এই বার্তা দিয়ে গেছেন যে দেখুন, আপনারা এসআইআর নিয়ে আননেসেসারি অপ্রয়োজনীয় বড় বড় কথা, হুমকি, হুঁশিয়ারি এগুলো দেবেন না। এই যে 1 কোটি নাম বাদ পড়বে, এই নামগুলো বাদ চলে যাবে, আমরা একেবারে তৃণমূলের ভিটে মাটি চাটি করে দেবো এসআইআর হলে, এই সমস্ত কথাবার্তা বলার দরকার নেই। আপনারা একটু চেপে খেলুন, একটু লোতে থাকুন, এই নিয়ে এত কথা বলতে হবে না। তার কারণ কি? একটা বড় কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অলরেডি এই এসআইআর বিষয়টাকে পশ্চিমবঙ্গে বিজেপির একটা বড় চাল হিসেবে প্রজেক্ট করা শুরু করে দিয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে, দেখুন বিজেপি এসআইআর করছে কেন? বিজেপি এসআইআর করছে যাতে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে, এরপরে এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে দেশ ছাড়া করা হবে, আপনাকে আটক করা হবে। বিজেপির এটাই চাল, সে কারণেই বিজেপি কিন্তু এসআইআরটা করছে। এবার বিজেপির পশ্চিমবঙ্গের নেতারা এসআইআর নিয়ে যত বড় বড় কথা বলবেন, এইরকম হুমকি হুঁশিয়ারি দেবেন, তত বেশি করে তৃণমূল কংগ্রেসের হাতে এই অস্ত্রটা তুলে দেওয়া হবে, যেটার মাধ্যমে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় লোকজনকে ভয় দেখাতে শুরু করেছেন। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য এটাও যে এসআইআর একটা প্রসেস, দেশের মধ্যে গোটা দেশে হবে একটা সাংবিধানিক কাজ, এবং এখানে এটাকে আটকানোর কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, এসআইআরটাকে আটকাতে পারবেন না, সেটা যেরকম হওয়ার হবে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন এসআইআরকে একটা রাজনৈতিক কাজ হিসেবে প্রমাণ করার, সেইটা আপনারা হতে দেবেন না। আপনারা কিন্তু এই রাজনৈতিক তরজায় এসআইআর নিয়ে এতটা জড়াবেন না, এত বড় বড় কথা বলবেন না। এবার এই যে খবর শোনা গিয়েছিল, এটা কতটা সত্যি, বা এই কথাটা, এই যে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা, এটা বঙ্গ বিজেপির নেতৃত্বের মাথায় কতটা ঢুকেছে, সেই নিয়ে একটা বড়সড় প্রশ্নের জায়গা থেকেই যায়। কারণ কিছু সময় আগেই সুকান্ত মজুমদার তেড়ে ফুঁড়ে উঠে একেবারে এসআইআর নিয়ে বিশাল বড় বড় হুমকি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলছেন যে আমি মুসলিম সাধারণ ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের ভোট দেন না তাদেরও বলছি, আপনারা তৃণমূল কংগ্রেসের কথা শুনে কিন্তু রাস্তায় নামবেন না, ভাঙচুর করতে নামবেন না। আপনারা যদি নামেন তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও নামবে এবং সেক্ষেত্রে তারা গুলিও চালাবে, যেমন কেন্দ্রীয় বাহিনী নেমেছিল মুর্শিদাবাদে। তাই আবারও আপনাদের বলছি যে আপনারা যদি ভাঙচুর করতে নামেন তাহলে কিন্তু মনে রাখবেন যে তৃণমূল কংগ্রেসের নেতা বা নেতাদের ছেলেদের কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হলে আপনার পরিবারের ছেলেদের ক্ষতি হবে, কারণ কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। তারপর সুকান্ত মজুমদার বলছেন যে আপনারা পুরো বিষয়টা বুঝুন, আপনি যদি ভারতীয় হন, হিন্দু হন বা মুসলিম হন, আপনি যদি ভারতীয় হন, ভোটার তালিকা থেকে আপনার নাম কাটা যাবে না। ব্যাস, এই কথাটার জন্য তৃণমূল কংগ্রেস রীতিমতো অপেক্ষা করে বসেছিল। সুকান্ত মজুমদার এই যে গুলি করার কথাটা বলেছেন, সেটা একেবারে তৃণমূল কংগ্রেস লুফে নিয়েছেন এবং তাদেরও হুমকি হুঁশিয়ারি শুরু হয়ে গেছে। যেমন সাংসদ পার্থ ভৌমিক, তিনি বলছেন যে এসআইআর এর মাধ্যমে যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু বিজেপির কর্মীদের পাড়ায় পাড়ায় আটক করা হবে। সুকান্ত মজুমদার নিজেও কিন্তু তাহলে বাড়ি থেকে বেরোতে পারবেন না। তারই সঙ্গে পার্থ ভৌমিক বলছেন যে সুকান্ত মজুমদার গুলির কথা বলছেন, তো কত গুলি আছে সেটা বাংলার মানুষ দেখে নেবে, বাংলার মানুষ বুঝে নেবে, ও যেন পালাবার পথটা খুঁজে রাখে। একই সুরে কথা বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি তো বিজেপিতে গিয়েছিলেন, তারপর তৃণমূলে ফিরে এসেছেন, এবার তো তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ও সেই নিয়ে কথা বলেছেন এবং তিনি বলছেন যে বিজেপি এসআইআর কেন করতে চাইছে? এসআইআর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে, তারপরেই এনআরসি করবে, তারপরেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, প্রয়োজনে রক্ত গঙ্গা বইয়ে দিতে হবে। দেখুন, রাজনৈতিক দিক থেকে যারা এগুলো দেখছেন তারা বলবেন যে কেন বলবে না বিজেপির নেতারা, ঠিক করেছেন বলেছেন, তৃণমূল বলবে, বিজেপি চুপ করে থাকবে নাকি? ওদিক থেকে বক্তব্য আসলে এদিক থেকেও যাবে, কে কাকে ভয় পায় আমরাও সব দেখে নেব। কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে, এটা চলতে থাকলে ব্যাপারটা দাঁড়াবে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়বেন সেই বিএলওরা, যারা প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে কাজ করছেন, একেবারে মাটিতে যারা কাজ করছেন, ভোটার তালিকার কাজ করতে যাচ্ছেন, তারা অলরেডি সমস্যায় রয়েছেন, আশঙ্কায় রয়েছেন। অলরেডি আপনারা জানেন শাসক দলের তরফ থেকে হুমকি হুঁশিয়ারি আসছে, মুখ্যমন্ত্রী স্বয়ং হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে আপনারা কিন্তু মনে রাখবেন ইলেকশন কমিশন কয়েকদিনের জন্য আছে, তারপর কিন্তু আমরাই আছি, আমাদের সঙ্গেই আপনাদের কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি বলেই রেখেছেন। এবং বিভিন্ন জায়গা থেকে তারা অলরেডি বলছেন যে তারা আতঙ্কিত, তারা ভয় পাচ্ছেন। এবার যদি এই হুঁশিয়ারি হুমকিগুলো চলতে থাকে, বিশেষ করে বিজেপির তরফ থেকে যদি এরকম কথা বলতে থাকে বিজেপির নেতৃত্ব, এবং তারা যদি এইভাবে অস্ত্র একের পর এক তৃণমূলের হাতে তুলে দিতে থাকে, তাহলে অলরেডি যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখানো শুরু করেছেন সেটা আরো বেশি করে ছড়িয়ে পড়বে।
যেখানে যেখানে এই বিএলওরা কাজ করতে যাবেন সেখানে গিয়ে তারা যদি জনরোষের সম্মুখীন হন, শাসক দলের রোষের সম্মুখীন হন, কে তাদের বাঁচাতে যাবে? সেখানে পুলিশের কাছে খবর পৌঁছে পুলিশ আস্তে আস্তে তো অর্ধেকের বেশি যা হওয়ার হয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় হিংস্রতা ঠিক কোন লেভেলে পৌঁছাতে পারে সেটা তো পশ্চিমবঙ্গের মানুষের খুব ভালো করেই জানা আছে, আলাদা করে আর বলার দরকার নেই। এবং তারই সঙ্গে মনে রাখতে হবে যে একটা সময় কিন্তু নির্বাচনের পরে নির্বাচনী হিংসা যখন নেমে এসেছিল বিজেপি কর্মীদের উপর পশ্চিমবঙ্গে, তখন তারা অভিযোগ করেছিলেন যে বিজেপির নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ফোনটা পর্যন্ত ধরেননি আক্রান্ত কর্মীদের বাঁচানোর জন্য। নিজের কর্মীদের যারা বাঁচাতে পারেননি তারা বিএলওদের কিভাবে বাঁচাবেন? আর যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত কিছু দেখে বলছে যে এসআইআর আটকানোর ক্ষমতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, আপনারা এটাকে রাজনৈতিক একটা ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এইভাবে ভোটের আগে অস্ত্র ন্যারেটিভ সবকিছু তুলে দেবেন না, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব কেন বিষয়টা বুঝতে চাইছে না? মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বিএলও হিসেবে যারা কাজ করবেন তারা যখন কথা বলতে গিয়েছিলেন তখন তাদের এটা প্রশ্ন ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যে অনেক সময় রাজনৈতিক নেতারা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য চাপ দেন, আর তাদের কথা মতো কাজ না করলে একেবারে মেরে ফেলে দেবেন, পিটিয়ে দেবেন, এরকম হুঁশিয়ারি দেন। এরকমটা যদি হয় আমরা কি করে কাজ করব? এটা তো খুবই সমস্যার ব্যাপার। মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু বিএলওদের এই আশ্বাস দিয়েছেন যে আপনারা কাজ করুন, এরকম কোনো সমস্যায় পড়লে জেলা শাসক, মহকুমা শাসক, কর্তৃপক্ষকে আপনারা জানাবেন, প্রয়োজনে আমরা পুলিশকে নির্দেশ দেব, পুলিশের ডিজিকে বলবো আপনাদের জন্য নিরাপত্তা যাতে প্রদান করা হয়, একদম নিরপেক্ষভাবে সম্পূর্ণ ভয় না পেয়ে আপনারা কাজ করুন। কিন্তু সত্যিই কি পশ্চিমবঙ্গের বুকের যে হিংস্র পরিস্থিতি তৈরি হয় সেখানে আপনি আশা করতে পারেন যে যত পরিস্থিতি তাতিয়ে দেওয়া হচ্ছে এই রকম তাতিয়ে দেওয়া পরিস্থিতির মধ্যে বিএলওরা সবাই একেবারে অকুতভয় হয়ে গিয়ে কাজ করতে পারবেন? এবং এখন থেকেই কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, এখনই দেখতে পাওয়া যাচ্ছে যে অলরেডি এই বিএলওরা হুমকির সম্মুখীন হচ্ছেন। কাজেই এই যে নিরাপত্তার আশ্বাস, এগুলো শুধুমাত্র কথার কথা হয়েই থেকে যাবে না তো? এটা একটা বিরাট বড় প্রশ্ন। TV9 বাংলার একটি প্রতিবেদন বলছে খাস কলকাতাতে ভোটার তালিকায় নাম রাখার জন্য হুমকি দেওয়া হচ্ছে বিএলওদের। আধা সেনার নিরাপত্তা চেয়ে সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন বিএলওদের একাংশ। তাদের কাজ হলো প্রত্যেকের বাড়িতে তারা যাবেন, এনুমারেশন ফর্ম দেবেন এবং অভিযোগ এই ফর্ম দেওয়ার আগে থেকেই তাদের বলা হচ্ছে আধার কার্ড আছে, আধার কার্ডের ওপর ভিত্তি করে যেভাবেই হোক তাদের নাম তালিকায় তুলে দিতেই হবে। বহু বিএলও এই নিয়ে আপত্তি জানিয়েছেন, তাদের একাংশকে ভয় দেখাতে বন্দুক দেখানো হয়েছে বলে অভিযোগ। প্রশ্ন উঠছে যেখানে এনুমারেশন ফর্ম এখনো পর্যন্ত ছাপাই হয়নি তার আগেই এইরকম হুমকি, এরকম ভয় দেখানো কি করে চলছে? কলকাতার যে সমস্ত জায়গাগুলো থেকে এই ধরনের অভিযোগ উঠছে সেটা অত্যন্ত উদ্বেগের। এর মধ্যে গুলশান কলোনি, খিদিরপুর এলাকা রয়েছে, সর্বোপরি কসবার মতো এলাকা রয়েছে যেখানে জনবিন্যাস হিসেব করলে দেখা যাবে বেশ কয়েক বছরে এই এলাকার জনসংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। এই এলাকায় অনেক নতুন ভোটার, তাদের কারোর তালিকায় নাম রয়েছে, কারোর নেই। কেবলমাত্র আধার কার্ডের উপরে ভিত্তি করে যাতে তাদের এনুমারেশন ফর্মটা দিয়ে দেওয়া হয় তার জন্য চাপ তৈরি করা হচ্ছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে অলরেডি এই বিষয়টাকে নিয়ে, এসআইআর কে নিয়ে, এনআরসি হবে, দেশ থেকে বার করে দেওয়া হবে, এই করে বিশেষত সংখ্যালঘু এলাকাগুলোয় যেভাবে ত্রাস তৈরি করা হয়েছে তাতে পরিস্থিতি এইভাবে তাতাতে থাকলে এই বিএলওরা ভবিষ্যতে কতটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তারই সঙ্গে এই একটি প্রতিবেদন TV9 বাংলা সেটি বলছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএলও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিএলও হিসেবে যারা কাজ করতে যাচ্ছেন তাদের অভিজ্ঞতা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ম্যাপিং চলছে, সে সময় যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, কলকাতার পূর্ব প্রান্তে বহু বয়স্ক লোক ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করছেন। তাদের কারোর বয়স 70, কারোর বয়স 75 হয়ে গিয়েছে। একাধিক আধার কার্ড তারা দেখাচ্ছেন। টাকা দিয়ে পুষিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হচ্ছে, আর তাতে রাজি না হলে ইঙ্গিত করে বুঝিয়ে দেওয়া হচ্ছে পকেটে রিভলভার আছে, ভোটার লিস্টে নাম তুলে দিতেই হবে। আর এই অভিযোগের কথা সামনে আসার পর তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দলের বক্তব্য কি? একেবারে মিথ্যে কথা, এরকম কিছুই হচ্ছে না। এই তো নাম প্রকাশে অনিচ্ছুক বিএলও বলেছেন, তার মানেই এটা বিজেপির সাজানো নাটক, আর কিছুই নয়। বিএলওদের ওপরে যেখানে সব থেকে বেশি পরিমাণে কাজ নির্ভরশীল, মুখ্য মেন কাজটা তাদের উপরে নির্ভরশীল, এবং তাদেরই যদি এভাবে হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয়, তারা এলাকায় গিয়ে মাঠে নেমে কাজটা করবেন কিভাবে? আপনি বলতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও থাকবেন তাদের কাজকর্ম দেখার জন্য, সাহায্য করার জন্য, বুথ লেভেল এজেন্ট
যেটা রাজনৈতিক দলের তরফ থেকে দেওয়া হয় তারা দেখবেন। হিসাব হচ্ছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গে ৮০,০০০-এর বেশি বুথ ছিল, এবারের নির্বাচনে দেখা যাচ্ছে যে বুথের সংখ্যা বেড়েছে, প্রায় ৯৪,০০০ বুথ এবারে রয়েছে, ৯৪,০০০-এর কিছু বেশি। এইবার হিসাব হলো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফ থেকে বিধানসভা কেন্দ্র ধরে ধরে BLA 1 বুথ লেভেল এজেন্ট 1 নিয়োগ করা হবে, তারা আবার প্রত্যেকটা বুথ ধরে ধরে BLA 2 বা বুথ লেভেল এজেন্ট 2 নিয়োগ করবেন। এখন কোন রাজনৈতিক দল কতগুলো বুথে এজেন্ট দিতে পারবেন? যা পরিস্থিতি এখনো পর্যন্ত তাতে দেখা যাচ্ছে বামেরা মোটামুটি 50% বুথে এজেন্ট দিতে পারবেন, এইরকম তাদের শক্তি রয়েছে। কংগ্রেসেও মোটামুটি 40% বুথে তারা প্রতিনিধি দিতে পারবেন, এইরকম তাদের পরিস্থিতি। আর বিজেপির ক্ষেত্রে পরিস্থিতি কি দেখা যাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি, তারা 70% বুথে প্রতিনিধি দিতে পারবেন, এই হিসেব দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিজেপি প্রত্যেকটা বুথে প্রতিনিধি দিতে পারবে না, প্রতিটা বুথে আদৌ তারা প্রতিনিধি দিতে পারবে কিনা সেই নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি নিজে এই কথা বলেছেন যে কতগুলো সংখ্যালঘু বুথ বাদ দিলে বাকি সমস্ত জায়গায় আমাদের দল কিন্তু প্রতিনিধি নিয়ে একেবারে তৈরি, BLA নিয়ে আমরা তৈরি রয়েছি। এদিকে বিজেপির তরফ থেকে অভিযোগও এটাই করা হচ্ছে যে সংখ্যালঘু বুথগুলোতেই সব থেকে বেশি পরিমাণে ভুয়ো ভোটার রয়েছে। অর্থাৎ যেখানে সব থেকে বেশি ভুয়ো ভোটার রয়েছে, যেখানে সব থেকে বেশি শাসক দলের তরফ থেকে ভয় দেখানো রয়েছে, সেই জায়গাগুলোতেই বিজেপির তরফ থেকে প্রতিনিধি বা BLA দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও আপনি আশা করছেন যে এই BLOরা একেবারে অকুতভয় হয়ে সমস্ত জায়গায় কাজ করতে যাবেন, তারা সেই সমস্ত জায়গায় সেই রকম নিরাপত্তা পাবেন? যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে, তারা একদম সম্পূর্ণ সঠিকভাবে সেই কাজ নির্ভয় করে আসতে পারবেন? সম্প্রতি শুভেন্দু অধিকারী আবারও রাষ্ট্রপতি শাসন নিয়ে হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন মোদিজি সবার জন্য কাজ করেন, আপনারা ভয় পাবেন না, SIR হবেই, SIR হবে, অনুপ্রবেশকারীরা টাটা বাই বাই, পিসি ভাইপো ভোকাট্টা, SIR সেমিফাইনাল হবে, সেখানেই পিসি ভাইপো অলরেডি ভোকাট্টা হয়ে যাবে, তাদের আর খুঁজে পাওয়া যাবে না। 2 তারিখে ওরা বলছে মিছিল করবে, ভয় পেয়েছে তাই বলছে SIR করতে দেব না। 2 তারিখ যদি ওরা মিছিল করে, আমরাও পাল্টা মিছিল করব, SIR করতেই হবে, আমাদের দাবি নো SIR নো ইলেকশন। SIR না হলে ভোটার লিস্ট তৈরি হবে না, ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না, আর ভোট যদি না হয় তাহলে 2026-এর 4 মে রাত 12টার পর থেকেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে পশ্চিমবঙ্গে। ব্যাস, তখন আর কোথায় যাবেন? খুঁজে পাওয়া যাবে না, তখন আর কোথাও যেতে পারবেন না। প্রশাসনিকভাবে SIR আটকানোর ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। যে জিনিসটা গোটা দেশ জুড়ে হচ্ছে, একটা প্রসেস, একটা সিস্টেম, সেটা একটি রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলেই আটকে দিতে পারেন না, বাধা দিতে পারেন না। কিন্তু যেটা করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে সেটা হলো এর মাধ্যমে ভয় দেখানো, সেই NRC-CAA এর মতো মিছিল করা, এবং এই একই জুজু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখান সেইটাকে ব্যবহার করা, বিশেষ করে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করা, একটা বিভাজনের কথা বলা। এবং এই জায়গাতে এই জিনিসপত্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যে লাভবান হয়েছেন সেটা তো দেখতেই পাওয়া গেছে। তাহলে প্রধান বিরোধী দল হিসেবে আপনার যদি এটা উদ্দেশ্য হয় যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে শক্তিশালী, যে হাতিয়ার তার হাতে সব থেকে বেশি শক্তিশালী, সেই হাতিয়ার আপনি তার হাতে কেন তুলে দেবেন? এইখানেই কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে এটাই বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আগুনটা জ্বালিয়েছেন সেই আগুনে আপনারা আরো ঘি ঢালবেন না। একটা সাংবিধানিক কাজ, একটা প্রশাসনিক কাজ হচ্ছে, সেটাকে রাজনীতির আগুনে আপনারা পুড়িয়ে দেবেন না। আগুন নেভাতে জলের দরকার হয়, আগুন দিয়ে আগুন নেভানো যায় না। একটা প্রশাসনিক পদক্ষেপ যেটা সামনে আসছে সেটা যদি সম্পূর্ণভাবে রাজনৈতিক তরজায় মুড়ে দেওয়া হয় তাহলে সেখানে সুরাহার থেকে বেশি সমস্যাই হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।